আজ আমরা অজৈব রসায়নের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনুশীলনী 2, প্রাণ অজৈব রসায়ন। এখানে কিছু বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি এই চ্যাপ্টারের আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিছু কঠিন প্রশ্ন আছে ওগুলো সম্পর্কেও আমরা ধারণা নিব। তো প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের প্রয়োজনীয়তা। বা কার্যাবলী অথবা প্রাণ রাসায়নিক ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করব। এই প্রশ্নের সমাধানে আমরা প্রথমত বেসিক ধারণাগুলো জেনে নেব যে মানব শরীরে মূলত যে সোডিয়াম এবং পটাশিয়াম এর প্রয়োজনীয়তা এবং পাশাপাশি অন্যান্য যে আয়নগুলো আছে ওগুলা কী কীভাবে কাজ করে মানব শরীরে, কেন প্রয়োজন। মানব শরীরে 20টি অত্যাবশ্যকীয় উপাদান মৌলের মধ্যে সোডিয়াম ও পটাশিয়াম হচ্ছে সবচেয়ে অন্যতম। আমাদের শরীরের মধ্যে 20টি অত্যাবশ্যকীয় উপাদান আছে এরকম, তবে তার মধ্যে সোডিয়াম এবং পটাশিয়ামটা অন্যতম। জীবদেহে প্রায় সকল প্রকার কোষে আমাদের সোডিয়াম প্লাস আয়নটা এবং পটাশিয়াম প্লাস আয়নটা হচ্ছে গিয়ে বিদ্যমান থাকে বা উপস্থিত থাকে। সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন হলো মানবদেহের বায়োলজিক্যাল ফ্লুইডে উপস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটায়ন। আমাদের শরীরে যে বায়োলজিক্যাল ফ্লুইডটা আছে এই বায়োলজিক্যাল ফ্লুইডের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ক্যাটায়ন আছে তার মধ্যে এই সোডিয়াম এবং পটাশিয়ামটা সবচাইতে গুরুত্বপূর্ণ। সোডিয়াম ও পটাশিয়াম আয়নে প্রোটিনের সঙ্গেও বিপরীতমুখীভাবে যুক্ত থাকে। এই সোডিয়াম এবং পটাশিয়ামটা মূলত প্রোটিন যেটা আছে আমাদের শরীরে প্রোটিনের সাথেও যুক্ত থাকে, বিপরীতমুখীভাবে যুক্ত থাকে। মানুষের শরীরে প্রায় তার ওজনের গড়ের 0.1% হচ্ছে গিয়ে সোডিয়াম থাকে এবং হচ্ছে গিয়ে 0.35% হচ্ছে গিয়ে পটাশিয়াম থাকে। মানবদেহে প্রতিদিন প্রায় 2 কেজি করে সোডিয়াম ও পটাশিয়াম প্রয়োজন হয়। 2 কেজি পরিমাণের সোডিয়াম এবং পটাশিয়াম আয়নটা প্রয়োজন হয় মানুষের শরীরে। তারপরে প্রাথমিক ধারণাগুলো জানলাম যে সোডিয়াম এবং পটাশিয়াম আমাদের শরীরে কী কী কাজে লাগতে পারে। এবার সোডিয়ামের ভূমিকাটা সম্পর্কে আমরা জানবো। সোডিয়ামের ভূমিকা নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের বলছে যে প্রাণ রাসায়নিক ভূমিকা নিয়ে আলোচনা করতে সোডিয়ামকে আলাদাভাবে আলোচনা করব, এরপর পটাশিয়ামকে আলাদাভাবে আলোচনা করব। তো মানবদেহে সোডিয়ামের প্রয়োজনীয়তা অপরিসীম, এটি মানবদেহের জন্য অত্যাবশ্যক। তো আমরা 1 নম্বর পয়েন্টে বলতে পারি যে কোষের বাইরে অবস্থিত রক্তরস ও কোষকে ঘিরে থাকা তরলে সোডিয়াম প্লাস আয়ন অবস্থান করে। তো আমরা জানি আমাদের শরীরে কোষ আছে, অনেকগুলা কোষ একত্রিত হয়ে টিস্যু গঠন করে। তো কোষের ভিতরে কিছু ফ্লুইড আছে এবং কোষের বাইরে যে আন্তঃকোষীয় ফাঁক আছে এই জায়গার মধ্যেও কিছুটা ফ্লুইড থাকতে পারে। তো মানবদেহে আমাদের কোষের বাইরে অবস্থিত রক্তরস, যে বাইরে কোষের বাইরে যে রক্তরসগুলো আছে সেই রক্তরসে এবং কোষকে ঘিরে থাকা তরলে সোডিয়াম আয়ন অবস্থান করে, যারা যেই নিম্নরূপ কাজগুলো করে। যেমন এখানে স্নায়ু সংকেত পাঠায় তারা, এরপরে হচ্ছে গিয়ে স্নায়ুতে সংকেত পাঠায়। প্রথম পয়েন্ট হচ্ছে স্নায়ু সংকেত পাঠায়। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোষ ঝিল্লির মধ্য দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। যে কোষের মধ্যে যে কোষ ঝিল্লিটা আছে কোষ ঝিল্লির মধ্য দিয়ে কোষের বাইরে এবং ভেতরে পানির প্রবাহতা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই সোডিয়াম আয়ন। কোষের মধ্যে শর্করা ও অ্যামাইনো অ্যাসিড পাঠানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের ভিতরে আদান প্রদানের ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে মেইনলি কাজটা করে সোডিয়ামটা, যে কোষের মধ্যে শর্করা জাতীয় যে গ্লুকোজটা আছে এবং অ্যামাইনো অ্যাসিড পাঠানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের এই সোডিয়াম আয়নটা। পাশাপাশি হচ্ছে কোষ ঝিল্লির মধ্য দিয়ে পানির প্রবাহটা নিয়ন্ত্রণ করে। এবার মানুষ তার খাবার থেকে প্রতিনিয়ত সোডিয়াম প্লাস গ্রহণ করে থাকে। এছাড়াও
খাবার লবণ থেকে মানুষ সরাসরি সোডিয়াম আয়ন গ্রহণ করে থাকে। সোডিয়াম আয়নের পরিমাণ শরীরে বেশি মাত্রায় হলে ঘামের সাথে বেরিয়ে শরীরে সোডিয়াম প্লাস আয়নের সমতা বজায় রাখে। তবে অতিরিক্ত সোডিয়াম প্লাসের প্রভাবে শরীরে উচ্চ রক্তচাপ দেখা যায়। তার মানে সোডিয়াম প্লাসের গ্রহণ কিভাবে করি সেটা বললাম, এবং হচ্ছে অতিরিক্ত যখন হয়ে যাবে তখন কি ঘটতে পারে আমাদের শরীরে সেটাও আমরা জানতে পারলাম। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে বাইকার্বনেট বাফার সিস্টেমের মাধ্যমে কোষের বহিস্থ তরলের অ্যাসিড ক্ষার সাম্যাবস্থা বজায় রাখে। আমাদের যে অ্যাসিড ক্ষারের যে সাম্যাবস্থাটা আছে সেই সাম্যাবস্থাটাও হচ্ছে কি আমাদের এই সোডিয়াম আয়নটা নিয়ন্ত্রণ করে। স্নায়ুকোষ ও মাংসপেশির সংবেদনশীলতায় এবং হার্টের কাজ স্বাভাবিক রাখার জন্য সোডিয়াম আয়ন ভূমিকা পালন করে। সোডিয়াম প্লাস দেহে অম্লক্ষার ভারসাম্য রক্ষায় অংশ নেয়। প্রায় এটার মতোই সেম কথা। একটা 2 নম্বর পয়েন্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেমের মাধ্যমে সোডিয়াম প্লাসটা কোষের বহিস্থ তরলের অ্যাসিড ক্ষার সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে। আর 4 নম্বর পয়েন্টে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে সোডিয়াম প্লাস দেহে অম্লক্ষার ভারসাম্য রক্ষায় অংশ নেয়। এর পরবর্তীতে সোডিয়াম প্লাস হচ্ছে গিয়ে কোষঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে এবং পাচক রস ক্ষরণের জন্য নির্দিষ্ট পিএইচ মান রক্ষা করে। তাহলে সোডিয়াম প্লাস হচ্ছে কোষঝিল্লির যে ভেদ্যটাটা আছে, এইখানে যে ভেদ্যটা, সেই ভেদ্য পদ্মাটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। যে আমরা জানি ভেদ্য হচ্ছে 3 ধরনের, অর্ধভেদ্য, এরপর ভেদ্য এবং হচ্ছে গিয়ে অভেদ্য। তো এখানে এই যে ভেদ্যতার ব্যাপারটা আছে কোষঝিল্লির, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সোডিয়াম আয়নটা কতটুকু সে আদান প্রদান করবে এই ভেদ্যটার উপর নির্ভর করে। এবং আমাদের পাচক রস আছে অগ্নাশয় থেকে বা পাকস্থলীতে যে পাচক রসগুলো ক্ষরণ হয়, ওই ক্ষরণের জন্য নির্দিষ্ট একটা পিএইচ মান দরকার। সেই পিএইচ মানটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই সোডিয়াম প্লাস আয়নটা। তো এটাই ছিল আমাদের 5 নম্বর পয়েন্ট। এরপর অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় তরলের ইলেকট্রোলাইট পার্থক্য রক্ষা করে হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস আয়ন। তো আমাদের সোডিয়ামের ভূমিকাটা শেষ হলো। এরপরে হচ্ছে পটাশিয়ামের ভূমিকা। পটাশিয়ামের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব ঠিক একই রকমভাবে। এখানেও প্রায় সিমিলারিটি আছে সোডিয়ামের সাথে। পটাশিয়াম আয়ন মূলত কোষের মধ্যে অবস্থান করে নিম্নরূপ জৈব রাসায়নিক কাজগুলো সম্পন্ন করে। যে সেটা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে বহু এনজাইমকে সক্রিয় করে। এই পটাশিয়াম আয়নটা গ্লুকোজকে জারিত করে এটিপিতে রূপান্তরিত করে। আমরা জানি যে গ্লুকোজ যেটা আছে C6H12O6, এটাকে জারিত করে আমরা এটিপি উৎপন্ন করতে পারি। যে এই এটিপিটা উৎপন্ন হয় সেটার জন্য সাহায্য করেছে আমাদের পটাশিয়ামটা। এরপর সোডিয়ামের সাথে মিলিতভাবে সংকেত পাঠানোর কাজে অংশগ্রহণ করে। স্নায়ু সংকেত পাঠায়, আমরা সোডিয়ামের মধ্যে 1 নম্বর পয়েন্টে পড়ছিলাম যে সোডিয়াম হচ্ছে স্নায়ু সংকেত পাঠাতে সাহায্য করে। সেম সোডিয়ামের সাথে মিলিতভাবে আমাদের পটাশিয়ামটাও সাহায্য করে স্নায়ু সংকেতের কাজে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে সঠিকভাবে হার্ট সংকোচনের কাজ বজায় রাখার জন্য পটাশিয়াম আয়নের সঠিক ঘনমাত্রা অত্যাবশ্যক। দেহকোষের অম্লক্ষার ভারসাম্য বজায় রাখে, যেটা আমরা সোডিয়ামের ক্ষেত্রেও পড়েছিলাম। এরপর হচ্ছে কোষের বৃদ্ধি ও গঠনের জন্য পটাশিয়াম প্রয়োজন। কোষের বৃদ্ধি এবং গঠনের জন্য পটাশিয়াম আমাদের প্রয়োজন। এর পরবর্তীতে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করতে। এই গ্লুকোজটাকে আমরা জানি গ্লুকোজ হচ্ছে গিয়ে শর্করা, যেটা আমাদের শরীরে যখন সঞ্চিত থাকে, মানে জমা অবস্থায় থাকে, তখন সেটা গ্লুকোজ আকারে থাকে না, সেটা তখন থাকে হচ্ছে গ্লাইকোজেন আকারে। এই গ্লাইকোজেন হিসেবে রূপান্তরিত করে গ্লুকোজকে পটাশিয়াম আয়নে। এর পরবর্তী হচ্ছে প্রোটিন সংশ্লেষণের জন্য। তাহলে 4টা পয়েন্ট বলে ফেললাম। 5 নাম্বার হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। এরপরে 6 নাম্বার হচ্ছে প্রোটিন সংশ্লেষণের জন্য পটাশিয়ামটা প্রয়োজন। প্রোটিন উৎপাদনের জন্য বা সংশ্লেষণে বা তৈরিতে পটাশিয়াম প্রয়োজন। দেহের বৃদ্ধি ও টিস্যুর গঠনে পটাশিয়াম কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এরপরে পটাশিয়ামের পেশি ও স্নায়ুর উদ্দীপনা শক্তি নিয়ন্ত্রণ করে এবং হৃৎপেশির স্বাভাবিক অবস্থা বজায় রাখে হচ্ছে আমাদের পটাশিয়াম। এছাড়াও সোডিয়াম এবং পটাশিয়ামের কিছু আলাদা কাজ আছে, যেমন তারা হচ্ছে আয়নের মাত্রিক পরিমাণ স্নায়ু কোষগুলির বৃদ্ধি ও কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মানে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের মাত্রিক পরিমাণটা হচ্ছে স্নায়ু কোষগুলির বৃদ্ধি ও কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সোডিয়াম ও পটাশিয়াম আয়নের মাত্রিক পরিমাণ পরিপাক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কমপক্ষে 105 গ্রাম সোডিয়াম এবং হচ্ছে গিয়ে 140 গ্রাম পটাশিয়াম থাকা প্রয়োজন। এসব আয়নের সরবরাহ যদি কমে যায় আমাদের শরীরে, এইটুকুর পরিমাণের চাইতে যদি কমে যায়, তখন আমাদের শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। প্রথম সমস্যাটা হচ্ছে গিয়ে
পেশির কার্যক্রম বিঘ্নিত হয়, রক্তের আয়তন কমে যায়। এরপর হচ্ছে অম্ল ক্ষারক সাম্যতা নষ্ট হয়। যেহেতু আমরা দুইটার মধ্যেই পড়ছি যে অম্ল ক্ষারের যে সাম্যতাটা আছে সেটা সোডিয়াম এবং পটাশিয়াম দুইজনেই ভূমিকা রাখে। এখন এইদের অভাবে অম্ল ক্ষারক সাম্যতাটা নষ্ট হয় এবং এটিপি থেকে শক্তি উৎপাদন হ্রাস পেয়ে এটিপি থেকে শক্তি উৎপাদনটা হ্রাস পেয়ে শরীর দুর্বল হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেয়। অপরদিকে এসব আয়নের সরবরাহ প্রয়োজনের চেয়ে আবার অধিক হলে আমাদের সোডিয়াম এবং পটাশিয়ামটা প্রয়োজন, তবে এটা কমে গেলেও সমস্যা, আবার বেশি হয়ে গেলেও সমস্যা। দুইটার ক্ষেত্রে আমাদের শরীরে সমস্যা হবে, এটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে। এর বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। তো প্রয়োজনের চেয়ে অধিক হলে শরীরে রক্তের আয়তন বেড়ে গিয়ে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। বেশি হয়ে গেলে তখন উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় এবং হৃদযন্ত্রের কাজে ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তো কার্বন ডাইঅক্সাইডের গ্যাসীয় পরিবহনে সোডিয়াম এবং পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলোই হচ্ছে প্রাণ রাসায়নিক ভূমিকা আমাদের শরীরে, বা সোডিয়াম এবং পটাশিয়ামের যে কার্যাবলী অথবা প্রয়োজনীয়তা আমাদের শরীরের জন্য, এগুলো আমরা আলোচনা করি। তো ওভারঅল পুরো প্রশ্নটাকে যদি আমি গুছিয়ে বলি তাহলে হচ্ছে আমরা এই প্রশ্নটা আলোচনা করেছি মানব শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের প্রয়োজনীয়তা বা কার্যাবলীটা, যেটা আমরা এইভাবে করে লিখব। সোডিয়ামের ভূমিকাগুলো বললাম আমি, এরপরে পয়েন্ট আকারে আমি এখানে স্নায়বিক সংকেত পাঠাই এগুলো বলছি। এরপরে হচ্ছে যে শরীরে যা না থাকলে কি সমস্যা হয়, এবং আরও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বললাম যে সোডিয়ামের কাজগুলো। তারপর আমরা পটাশিয়ামের ভূমিকা নিয়ে আলোচনা করলাম, যেখানে কিছু কিছু সোডিয়ামের সাথে মিল আছে, অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখার ব্যাপারটা। এরপরে এখানে শেষ হওয়ার পরে এছাড়াও আর যে কাজগুলো করে থাকে সোডিয়াম এবং পটাশিয়াম সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের শরীরে কত গ্রাম থাকা প্রয়োজন এবং এগুলো যদি কম থাকে তাহলে কি সমস্যা হতে পারে। এরপরে হচ্ছে এটা বেশি পরিমাণে থাকলে কি হতে পারে, আর কার্বন ডাইঅক্সাইডের জন্য কী হয়। তো এখন আমরা 2 নম্বর পয়েন্টে যাব, যেটা হচ্ছে মানব দেহে ম্যাগনেসিয়ামের প্রাণ রাসায়নিক কার্যাবলীটা আলোচনা করব। তো একই রকমভাবে মানব দেহে আমরা ম্যাগনেসিয়ামের কার্যাবলীটা নিয়ে আলোচনা করব এখন। তো দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে মানবদেহে ম্যাগনেসিয়ামের প্রাণ রাসায়নিক কার্যাবলী। ম্যাগনেসিয়াম 2+ আয়নের প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। তো ম্যাগনেসিয়াম আয়নটা হচ্ছে মূলত কোথায় পাওয়া যায়? ম্যাগনেসিয়াম পাতার সবুজ কণা তথা ক্লোরোফিল তৈরির একটি অন্যতম উপাদান। আমরা জানি মানুষ এবং উদ্ভিদ দুইজনের জন্যই ক্লোরোফিলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লোরোফিল যদি উদ্ভিদের শরীরে না থাকতো তাহলে কিন্তু খাবার উৎপাদন হতো না। তো সেই ক্ষেত্রে ক্লোরোফিলটা আমাদের খুবই প্রয়োজন। ম্যাগনেসিয়ামটা পাতার সবুজ কণা তথা ক্লোরোফিল তৈরির একটি অন্যতম উপাদান। তেল জাতীয় খাদ্য তৈরির জন্যও একটি অপরিহার্য উপাদান হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামটা। তেল জাতীয় খাবারের মধ্যেও ম্যাগনেসিয়ামটা পাওয়া যায়। শস্যকণা ও বাদাম ম্যাগনেসিয়ামের প্রধান উৎস। তো প্রথমত ম্যাগনেসিয়াম কোথায় পাওয়া যায় সেটা আমরা জানলাম। মানবদেহে ম্যাগনেসিয়ামের প্রাণ রাসায়নিক কার্যাবলীগুলো হচ্ছে, প্রথম পয়েন্টে বলতে পারি আমরা যে দেহের এনজাইমের সক্রিয়তা বৃদ্ধিতে, আমাদের যে এনজাইমগুলো আছে দেহের যে এনজাইমের সক্রিয়তা বৃদ্ধিতে ম্যাগনেসিয়ামের ভূমিকা রয়েছে, অর্থাৎ এটি একটি কোফ্যাক্টর হিসেবে কাজ করে। কোফ্যাক্টর হচ্ছে অনেকটা প্রভাবকের মতো, যারা হচ্ছে এনজাইমগুলোকে কি করে সক্রিয়তা বাড়িয়ে দেয়। আগে যদি এর সক্রিয়তা কম থাকে, ম্যাগনেসিয়াম যখন উপস্থিত হবে তখন এর সক্রিয়তা বেড়ে যাবে। তো এটা একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন নিউক্লিক অ্যাসিডের ত্রিমাত্রিক কাঠামোকে সুস্থিত রাখতে কার্যকর ভূমিকা পালন করে। তাহলে নিউক্লিক অ্যাসিডের যে ত্রিমাত্রিক কাঠামোটা আছে সেটা বিঘ্নিত হয়ে যেতে পারে। তো সেটাকে যদি আমরা সুস্থিত রাখতে চাই, তো নিউক্লিক অ্যাসিডের ত্রিমাত্রিক কাঠামোটাকে সুস্থিত রাখতে কার্যকর ভূমিকা পালন করে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন। এরপরের পয়েন্ট হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম আয়ন সহ আরও 3টি আয়ন কোষের অভিস্রবণ ক্রিয়া ও দেহের অম্লক্ষার সাম্যতা নিয়ন্ত্রণ করে। তার মানে এখানে মূলত সোডিয়াম এবং পটাশিয়ামদেরকেও ইন্ডিকেট করা হয়েছে। ম্যাগনেসিয়াম আয়ন সহ আরও 3টি আয়ন আছে যারা কোষের অভিস্রবণ ক্রিয়া ও দেহের অম্লক্ষার সাম্যতা নিয়ন্ত্রণ করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের মতোই ম্যাগনেসিয়াম আয়ন দেহে পেশি ও নার্ভের উদ্দীপনা শক্তি ও উত্তেজনা হ্রাস করে।
কারণ পেশিতে যে আমাদের স্নায়ু কোষগুলো আছে মানে নার্ভ সিস্টেম আছে সেগুলো উদ্দীপনা শক্তি এবং উত্তেজনাটা হ্রাস করে হচ্ছে এই ক্যালসিয়ামের মতো ম্যাগনেসিয়াম আয়নটা। ক্যালসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন সি বিপাকে ম্যাগনেসিয়ামের কার্যকরী ভূমিকা রয়েছে। তো বিপাক ক্রিয়ায় মূলত আমাদের ম্যাগনেসিয়ামের কার্যকরী ভূমিকা রয়েছে। ম্যাগনেসিয়াম মাংসপেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে গিয়ে হৃদস্নায়ুর কার্য নিয়ন্ত্রণের দ্বারা হৃদগতি বজায় রাখতে ম্যাগনেসিয়াম কাজ করে। রক্তের শর্করা থেকে শক্তি নির্গমনে ম্যাগনেসিয়াম ব্যবহার হয়। অস্থি ও দন্তের মানে দাঁতের গাত্রে ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য পরিমাণে বর্তমান। তো আমাদের দাঁতের মধ্যে আমরা যে দাঁতের ঘাত্রে মানে দন্তের ঘাত্রেও ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্যভাবে বজায় থাকে এবং অস্থির ভিতরেও আমাদের ম্যাগনেসিয়ামটা উপস্থিত থাকে। তো ওই সব স্থানে ম্যাগনেসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটাই ছিল আমাদের 9টা পয়েন্ট ম্যাগনেসিয়াম 2+ আয়নের প্রাণ রাসায়নিক কার্যাবলী সমূহ। তো এইটা আমরা এইভাবে করে লিখব যে ম্যাগনেসিয়ামের প্রাণ রাসায়নিক কার্যাবলী উল্লেখ করতে বললে আমরা এইভাবে করে উত্তরটা করব। যে পয়েন্টগুলো আমি আলোচনা করছি এগুলো এই 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, আশা করি এগুলো সহজে বুঝতে পারছি। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 3 নাম্বার, সাবলীল পেশি অথবা এটাকে আমরা বলতে পারি মসৃণ পেশি। সাবলীল পেশি অথবা মসৃণ পেশি সংকোচনে ক্যালসিয়ামের ভূমিকা নিয়ে আলোচনা করব। তো ক্যালসিয়াম আবদ্ধ প্রোটিন, বিশেষভাবে আমাদের যে ক্যালসিয়াম দিয়ে যে প্রোটিনটা তৈরি হয়, আমরা জানি মাংসপেশি বা মসৃণ পেশির মধ্যে আমাদের প্রোটিন থাকে। তো এই প্রোটিনের মধ্যে আমাদের ক্যালসিয়ামটাও থাকে। তো সেই ক্ষেত্রে ক্যালসিয়াম যে প্রোটিনের মধ্যে আবদ্ধ থাকে, এই ক্যালসিয়ামটা যে প্রোটিনগুলোর মধ্যে আবদ্ধ থাকে, তাহলে ক্যালসিয়াম আবদ্ধ প্রোটিন বিশেষভাবে অ্যাসপারটেট এবং গ্লুটামেট আধিক্যে গঠিত। যে প্রোটিন দুইটা থাকে সেটা হচ্ছে অ্যাসপারটেট এবং হচ্ছে গিয়ে গ্লুটামেট। স্পারমেটকে আমরা এএসপি দ্বারা প্রকাশ করলাম, স্পারটেটকে গ্লুটামেটকে GLU দ্বারা প্রকাশ করলাম। তো এই দুইটার আধিক্যে হচ্ছে গিয়ে মানে আমাদের এই ক্যালসিয়ামটা মসৃণ পেশি এবং সাবলীল পেশিতে অবস্থান করে, যে ক্যালসিয়াম আবদ্ধ অ্যাসপারটেট এবং গ্লুটামেট আধিক্যে গঠিত হয়। পার্শ্ব শিকল অ্যাসপারটেট এবং গ্লুটামেট এই উভয়েরই কার্বক্সিলেট পার্শ্ব শিকল বিদ্যমান। এই অ্যাসপারটেট এবং গ্লুটামেট এই দুইটা প্রোটিনেরই হচ্ছে গিয়ে আমাদের কার্বক্সিলেট পার্শ্ব শিকলটা বিদ্যমান। কার্বক্সিলেট পার্শ্ব শিকল হচ্ছে মূলত COO- কে বোঝাচ্ছে। এই অংশটা এই দুইটার মধ্যে থাকবে, যে স্পারটেট এবং গ্লুটামেট এই উভয়েরই হচ্ছে কার্বক্সিলেট পার্শ্ব শিকলটা বিদ্যমান, এবং যার ফলে তীব্র অ্যানায়নিক লিগেন্ড, যেহেতু এটা আয়নটা হচ্ছে অ্যানায়ন, তো যার ফলে তীব্র অ্যানায়নিক লিগেন্ড হিসেবে কাজ করতে পারে। এই দুইটা তীব্র অ্যানায়নিক লিগেন্ড হিসেবে কাজ করতে পারে, লিগেন্ড হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে আমাদের এরা কিভাবে থাকে, গঠনটা হচ্ছে মূলত মাঝখানে ক্যালসিয়ামটা থাকে। তো এটা চিত্রটা হচ্ছে অনেকটা এইরকম। পেশির ভিতরে মূলত এরা এইভাবে থাকে। এখানে ডাবল আকারে দিয়ে দিব সব জায়গায়। স্কেল এবং পেন্সিল দিয়ে আমি এখানে কলম দিয়ে দ্রুত আঁকার চেষ্টা করছি।
এইভাবে করে চলতে থাকবে। স্ট্রাকচারটা মানে কিভাবে থাকে সেটা দেখাচ্ছি আমি। স্পার্টেট এবং গ্লুটামেটের ভিতরে কিভাবে আবদ্ধ থাকে ক্যালসিয়ামটা, সেটা আমরা দেখছি। এইখান দিয়ে একটা অংশ থাকবে, এইখানে আমাদের গ্লুটামেটটা কিভাবে থাকবে সেটা হচ্ছে এই অংশ থেকে বের হবে, এই অংশ থেকে বের হয়ে এইভাবে করে এই অংশটার মধ্যে যাবে। এটা হচ্ছে আমাদের গ্লুটামেটের মধ্যে বলছি সি ডাবলও থাকে। স্পার্টেট এবং গ্লুটামেট দুইটার মধ্যেই কার্বক্সিলেট পার্শ্ব শিকল হিসেবে বিদ্যমান। তো এখানে কার্বক্সিলেটের মধ্যে সি ডাবলও আছে। তো সি কার্বন, এদিকে একটা অক্সিজেন এবং এই দিক দিয়ে বের হয়ে ভেতর দিয়ে এখান দিয়ে একটা অক্সিজেন থাকবে। এর পরবর্তীতে এইখানে স্পার্টেটের মধ্যেও এরকম থাকবে, এই জায়গায় কার্বন থাকবে, তার সাথে একটা অক্সিজেন থাকবে এদিক দিয়ে একটা অক্সিজেন দিলাম। এটা হচ্ছে স্পার্টেট এএসপি, আর এটা গ্লুটামেট। এই বরাবর হচ্ছে আমরা ক্যালসিয়ামটা দিচ্ছি, ক্যালসিয়াম আয়নটা সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত এবং হচ্ছে এই দিক দিয়ে যুক্ত থাকবে এই গ্লুটামেটের সাথে। আবার এই পাশ দিয়েও একটা স্পার্টেট থাকবে। মূলত বইতে যেভাবে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটাই আঁকছি আমি। এইখানেও কার্বন এবং অক্সিজেন, এদিক দিয়ে একটা অক্সিজেন, এটা ক্যালসিয়ামের সাথে যুক্ত থাকবে। এই দিক দিয়ে একটা কার্বন থাকবে, অক্সিজেন এটাও যুক্ত থাকবে ক্যালসিয়ামের সাথে। তো এইভাবে করে আমাদের চিত্রটা হচ্ছে গিয়ে মূলত সাবলীল পেশিতে বা মসৃণ পেশিতে, সাবলীল পেশি সংকোচনে ক্যালসিয়ামের ভূমিকার জন্য এই চিত্রটা, এইভাবেই ক্যালসিয়ামের উপস্থিতির কারণেই মূলত সাবলীল পেশিতে সংকোচনটা হয়ে থাকে। তো প্রোটিনের আবদ্ধ, এই যে প্রোটিনে আবদ্ধ ক্যালসিয়াম 2+ প্রান্তে একটি ক্যালসিয়াম 2+ আয়ন, এই যে একটা ক্যালসিয়াম এখান দিয়ে আরও থাকতে পারে, একটা ক্যালসিয়াম 2+ আয়ন হচ্ছে গিয়ে চারদিকে 4টি কার্বক্সিলেট আয়ন, 4টি কার্বক্সিলেট পরমাণু দ্বারা বিকৃত চতুস্তলকীয় একটা গঠনে আবদ্ধ থাকে। এই গঠনটা বিকৃত চতুস্তলকীয় গঠন। তন্তুর প্রান্তের গতি সঞ্চালক উৎসে স্নায়বিক উদ্দীপনা পৌঁছালে আমাদের পেশির মধ্যে, বডিতে যে পেশিটা আছে মাংসপেশি, ওই পেশির মধ্যে যে তন্তুগুলো আছে, তো তন্তুর প্রান্তের গতি সঞ্চালক যে উৎসে স্নায়বিক উদ্দীপনা পৌঁছালে পেশি সংকোচনের সূত্রপাতটা তখন ঘটে। তো সেটাই মূলত ক্যালসিয়ামের স্ট্রাকচারের কারণেই ঘটে। এমত অবস্থায় পেশির সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে এসআর বলে থাকি, এমত অবস্থায় পেশির ভেতরে থাকা সার্কোপ্লাজমিক রেটিকুলাম হতে ক্যালসিয়াম 2+টা, এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম হতে ক্যালসিয়াম 2+টা হচ্ছে অবমুক্ত হয়, বের হয়ে যায়। সার্কোপ্লাজমিক রেটিকুলাম হতে ক্যালসিয়াম 2+এর এই অবমুক্তির কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রাটা শতগুণ হচ্ছে বৃদ্ধি পেয়ে যায়। সব জায়গা থেকে বের হয়ে গিয়ে ঘনমাত্রাটা শতগুণ বৃদ্ধি পায়। পেশির শিথিল অবস্থায় সার্কোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা ক্যালসিয়াম 2+ আবার পুনরায় শোষিত হয়। যখন পেশিটা সংকোচন হয় তখন ক্যালসিয়াম 2+টা শতগুণ বৃদ্ধি পেয়ে যায় ঘনমাত্রাটা। যখন আবার পেশিটা সংকোচনের পরবর্তীতে আবার শিথিল হবে তখন আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা এই ক্যালসিয়াম 2+ যে বেড়ে গেছিলো সেগুলো আবার শোষিত হয়ে যাবে, আগের মতো পুনরায় শোষিত হবে। এইভাবেই করে মূলত ক্যালসিয়াম 2+ অথবা ম্যাগনেসিয়াম 2+টা এটিপিএস ক্যালসিয়াম পাম্পের অনেকগুলো চক্রের সমন্বয়ে পেশি সাবলীল সংকোচনে পরিচালিত হয়। তো এই প্রশ্নটার সমাধানটা আমরা এইভাবে করব, যেটা আমি ব্যাখ্যা করলাম যে সাবলীল পেশি সংকোচনের ব্যাপারটা। এখানে আমরা চিত্রটা এইভাবে করে আঁকবো।
এরপরে হচ্ছে প্রোটিন কিভাবে আবদ্ধ থাকে চারটি কার্বক্সিলিক আয়নের মাধ্যমে ক্যালসিয়ামটা প্রোটিনের ভিতরে সেটা বললাম। শেষ দিকে বললাম ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+, এটিপিএস ক্যালসিয়ামের পাম্পের অনেকগুলো চক্রের সমন্বয়ে পেশির সাবলীল সংকোচনটা পরিচালিত হয়। আশা করি এই প্রশ্নের সমাধানটা আমরা বুঝতে পারছি। এবার আমরা 4th নাম্বার প্রশ্নে যাব। তাহলে হচ্ছে প্রোটোপরফাইরিন রিং 4 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রোটোপরফাইরিন রিং ও হেম গ্রুপ কি? এদের গাঠনিক সংকেত সম্পর্কে আমরা জানব। গাঠনিক সংকেত নিয়ে আমরা আলোচনা করব এই প্রশ্নে সমাধানে। তো প্রোটোপরফাইরিন রিংটা নিয়ে প্রথমে আলোচনা করব। প্রোটোপরফাইরিন রিং প্রোটোপরফাইরিন রিং হচ্ছে গিয়ে একটি প্রস্থেটিক গ্রুপ যুক্ত রিং, একটি প্রস্থেটিক গ্রুপ বিশিষ্ট রিং, যেটাকে আমরা প্রোটোপরফাইরিন রিং বলে থাকি, যা 4টি পাইরল চক্র। এর বৈশিষ্ট্য হচ্ছে 4টি পাইরল চক্র থাকবে। পাইরল চক্র আশা করি আমরা জানি, আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম পাইরল চক্রগুলো দেখতে গেলে সেটা। একটি প্রস্থেটিক গ্রুপ বিশিষ্ট রিং, 4টি পাইরল চক্র হতে উদ্ভূত এই রিংটা। পাইরলগুলো পরস্পর হচ্ছে মিথিন গ্রুপ দ্বারা, এই যে মিথিন গ্রুপ, এটাকে মিথিন গ্রুপ বলে, এই মিথিন গ্রুপ দ্বারা যুক্ত থাকে, বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটোপরফাইরিন রিং তৈরি করে। তো আমরা মূলত প্রোটোপরফাইরিন রিংয়ের স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝতে পারবো যে মূলত কিভাবে এই স্ট্রাকচারটা গঠিত হয়। তাহলে হচ্ছে আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে পাইরলের যে চক্রটা হচ্ছে মূলত এরকম, পাইরলের মধ্যে একটা নাইট্রোজেন থাকবে, এটা একটা পাইরল। এর পাশাপাশি 4টা পাইরল থাকবে বলছি আমি। এখানে নাইট্রোজেন দিয়ে আরেকটা পাইরল দিলাম আমি। এরকম করে আমাদের এখানে পরপর 4টা পাইরল গ্রুপ যুক্ত থাকবে। নাইট্রোজেন থাকবে অবশ্যই, এবং সবগুলো নাইট্রোজেনকে একই পাশে রাখার চেষ্টা করব, বা একই পাশেই থাকবে। তো সেই ক্ষেত্রে এইখানে পাইরল গুলো মূলত পরপর 4টি পাইরল গ্রুপ মূলত কিসের মাধ্যমে যুক্ত থাকবে বলছে, মিথিন গ্রুপের মাধ্যমে। 4টি পাইরল চক্র হতে উদ্ভূত এই প্রস্থেটিক যে গ্রুপ বিশিষ্ট যে প্রোটোপরফাইরিন রিংটা, যে সেটা হচ্ছে 4টি পাইরল চক্র হতে উদ্ভূত। পাইরলগুলো পরস্পর মিথিন গ্রুপ দিয়ে যুক্ত থাকবে।
যুক্ত হয়ে পটোফরফাইরিন রিং তৈরি করে। তো মিথিন গ্রুপটা হচ্ছে এইটা মূলত আমরা এইভাবে ডাইরেক্ট দেখাবো না, আমরা এইভাবে দেখাই দিব যে এইভাবে যখন যুক্ত হয় তারা ডাবল বন্ড থাকে, সেই ডাবল বন্ডটা দিয়ে দিলাম। এই যে এখানে মাঝখানে কার্বন আছে, তো সেইখানে আমাদের CH এই যে এই বন্ধনটা হয়ে গেছে এখানে। তো সবাই এই চারোটাই এই মিথিন গ্রুপ দিয়ে যুক্ত থাকবে। তো সেই ক্ষেত্রে চারোটাই এইভাবে করে যুক্ত হবে মিথিন গ্রুপ দিয়ে। প্রত্যেকের মধ্যে আমাদের এখানে এভাবে দ্বিবন্ধনগুলো থাকবে, ঠিক এইভাবে দ্বিবন্ধনগুলো থাকবে। দ্বিবন্ধনগুলো দেওয়ার পরে এইখানে নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন থাকবে, এই দুইটা নাইট্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন থাকবে। প্রস্থেটিক গ্রুপের মধ্যে বা পটোফরফারিন রিংয়ের মধ্যে হাইড্রোজেন দুইটা থাকবে এই নাইট্রোজেনের দুইটার মধ্যে। এরপর হচ্ছে এইখানে এই কার্বনটার মধ্যে, কার্বনগুলোর মধ্যে CH3টা থাকবে, মিথাইল গ্রুপ থাকবে। পাশাপাশি এই পাশের যে কার্বনগুলো আছে CH3 এর, এই পাশের গ্রুপগুলোর মধ্যে এই উপরের দুইটাতে থাকবে CH ডাবল বন্ড CH2, এইটাতে থাকবে CH ডাবল বন্ড CH2, মানে সেম জিনিস থাকবে। এখানেও CH ডাবল বন্ড CH2, এখানেও CH ডাবল বন্ড CH2। এর পরবর্তীতে এই নিচেরগুলোতে থাকবে হচ্ছে গিয়ে মূলত নিচের দুইটার মধ্যে CH2 থাকবে, এটার মধ্যে মূলত এইভাবে করে CH2 থাকবে। এরপরে হচ্ছে CH2, এরপরে COOH। এটার ক্ষেত্রে সেম কথা, CH2 থাকবে, CH2 থাকবে এবং COOH হুবহু একই রকম থাকবে এই দুই প্রান্তগুলোর মধ্যে। আর দ্বিবন্ধনগুলো যদি দিয়ে দিই, এটাতে যখন দ্বিবন্ধন দিলাম এদিকে এটা খালি থাকবে, আমরা জানি একান্তর দ্বিবন্ধন, তাহলে এটা দিলাম, এটা খালি। এবার এখানে দিব একটা বন্ধন, দ্বিবন্ধন, এটা খালি, এখানে দিব দ্বিবন্ধন। এরপরে এইটা এবং এইটা খালি, এখানে দ্বিবন্ধন। এর পরবর্তীতে এইটা এবং এইটা খালি থাকবে, এটাতে হবে দ্বিবন্ধন। এটা খালি থাকবে, এটাতে দ্বিবন্ধন। এটা খালি থাকবে, এটাতে দ্বিবন্ধন। এইটা এবং এইটা খালি থাকবে, এটাতে দ্বিবন্ধন। এটা খালি থাকবে এবং এটা খালি থাকবে, এখানে দ্বিবন্ধন। এরপরে এইটা এবং এটা খালি থাকবে, না এখানে খালি থাকবে, এখানে দ্বিবন্ধন। এরপর এটা খালি থাকবে, এইখানে দ্বিবন্ধন। এরপর এটা খালি, আবার এখানে দ্বিবন্ধন। এইভাবে করে আমরা স্ট্রাকচারটা তৈরি করব। এই চিত্রটা হচ্ছে গিয়ে মূলত পটোফরফাইরিন রিং। তো আমরা পটোফরফাইরিন রিং সম্পর্কে জানলাম। প্রশ্নটা ছিল হচ্ছে পটোফরফাইরিন রিং কী বা কাকে বলে, এবং হচ্ছে এদের গাঠনিক সংকেত, মানে পটোফরফাইরিন রিংই কাকে বলে জানলাম এবং তার গাঠনিক সংকেতটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা হেম গ্রুপ নিয়ে আলোচনা করব। হেম গ্রুপটাই মূলত এইটার মধ্যে একটু চেঞ্জ হয়ে যাবে। হেম গ্রুপ বা হেমি গ্রুপ যেটা আছে তার মধ্যে এই হাইড্রোজেনগুলো চেঞ্জ হয়ে যাবে, এই হাইড্রোজেনগুলো চেঞ্জ হয়ে এখানে আয়রন আসবে, তখন সেটা হয়ে যাবে হেম গ্রুপ। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম যে পটোফরফাইরিন রিং ও হেম গ্রুপ কি, এদের গাঠনিক সংকেত লিখো। যে একটি প্রস্থেটিক গ্রুপ বিশিষ্ট রিংকেই আমরা পটোফরফাইরিন রিং বলে থাকি, যা 4টি পাইরল চক্র থেকে উদ্ভূত। পাইরলগুলো পরস্পর মিথিন বন্ধন দ্বারা যুক্ত হয়ে পটোফরফাইরিন রিং গঠন করে। নিচে পটোফরফাইরিন রিংয়ের গঠন দেখানো হলো। এইখানে আমরা সেই গঠনটাই এতক্ষণ ধরে আঁকলাম। এখানে হাইড্রোজেন থাকবে মাঝ বরাবর, যেটাকে পটোফরফাইরিন রিং বলে থাকি। এরপর হেম গ্রুপ হচ্ছে পটোফরফাইরিন এর আয়রন যৌগকে, মূলত এই পটোফরফাইরিনটাকে যদি আয়রন যৌগ দিয়ে প্রতিস্থাপিত করি, মানে এখানে যদি আয়রন নিয়ে আসি, তাহলে পটোফরফাইরিন এর আয়রন যৌগকে হেম গ্রুপ বলা হয়। এবং এই হেম গ্রুপ হচ্ছে হিমোগ্লোবিনের কার্যকরী গ্রুপ, যা হেম বি নামে পরিচিত। পটোফরফাইরিন রিং দুটি NH গ্রুপ হতে, মানে আমাদের দুটি NH গ্রুপ বলতে এখানে বোঝাচ্ছে এই NH গ্রুপগুলো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের গ্রুপ হতে প্রোটন বিমুক্ত হয়। প্রোটন বিমুক্ত হওয়া বলতে হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে বোঝাচ্ছে। প্রোটন বিমুক্ত হয়ে হেম গ্রুপ সৃষ্টি করে। নিচে হেম গ্রুপের গঠন দেখানো হলো। তো আমরা একই চিত্রটা রাখছি না, একই চিত্রটা আবার একে জাস্ট এখানে যে হাইড্রোজেনটা ছিল ওই হাইড্রোজেনটার জায়গায় আমরা আয়রনটাকে বসাই দিব, এবং এটা জটিল যৌগের মতো এই নাইট্রোজেন এবং এই নাইট্রোজেনের সাথে সরাসরি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যাবে। আর এদিকে নাইট্রোজেন দুইটা থেকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এভাবে করে যুক্ত হবে। আর বাকিটা পুরোটাই হুবহু পটোফরফাইরিন রিংয়ের মতো। তো চিত্রটা হচ্ছে আয়রন পটোফরফাইরিন, যেটাকে আমরা হেম গ্রুপ বা হেম বিও বলে থাকি। তো হেম গ্রুপ বা হেম বি
কী সেটা জানলাম এবং তার গাঠনিক সংখ্যাটা সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। তো এর পরবর্তী প্রশ্নটা আমি এখান থেকে আলোচনা করে ফেলি যে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড এর বিক্রিয়া আলোচনা করতে বলছে। তো হিমোগ্লোবিন হচ্ছে আমাদের রক্তের একটা অত্যাবশ্যকীয় উপাদান, রক্তের খুবই প্রয়োজনীয় একটা উপাদান। এই হিমোগ্লোবিনের মাধ্যমে মূলত আমরা যে শ্বাস গ্রহণ করে থাকি তখন আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান বা বিনিময়টা হয় হিমোগ্লোবিনের মাধ্যমে, হিমোগ্লোবিনের যে হেম গ্রুপটা আছে তার সাহায্যে। তো হিমোগ্লোবিন এর সাথে যখন আমাদের অতি বিষাক্ত কার্বন মনোক্সাইড যখন আমরা বাইরে পোড়াই প্লাস্টিকের মাধ্যমে, তখন সেটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা আমাদের শরীরে গিয়ে কিভাবে বিষক্রিয়াটা ঘটায় সেটাই আমরা এই প্রশ্নে আলোচনা করব। কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড দুইটাই বিষাক্ত। তো হিমোগ্লোবিনের সাথে প্রথমত কার্বন মনোক্সাইডের বিক্রিয়াটা জানবো, এটা পারলে আমরা নাইট্রোজেন অক্সাইডেরটাও পারবো। তো হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগটা তৈরি করে। একদম সিম্পল, হিমোগ্লোবিনকে যদি আমি Hb দ্বারা প্রকাশ করি এবং অ্যাকুয়াস অবস্থায়, তখন কার্বন মনোক্সাইডটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় যখন প্রবেশ করে তখন এই দুইজন বিক্রিয়া করে আমাদের HbCO, যেটাকে আমরা অ্যাকুয়াস অবস্থায় বলতে পারি, যেহেতু এটার সাথে মিশে গেছে তখন এই গ্যাসীয় উপাদানটা অ্যাকুয়াস হয়ে যাবে, যেটাকে কার্বক্সো হিমোগ্লোবিন বলে থাকি। সিম্পল একটা বিক্রিয়া। কার্বন মনোক্সাইড অণু কার্বনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাহায্যে, এই কার্বন মনোক্সাইডটার ভিতরে যে কার্বন আছে সেটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মাধ্যমে রক্তের হিমোগ্লোবিনে উপস্থিত আয়রন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অতি সুস্থিত জটিল যৌগ কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। আমাদের জানি যে হিমোগ্লোবিনের মধ্যে যে আয়রন পরমাণুটা আছে হিম অণুর মধ্যে, তো কার্বন মনোক্সাইডের মধ্যে যে কার্বনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার কারণে সেটার সাহায্যে রক্তের হিমোগ্লোবিনে উপস্থিত আয়রন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অতি সুস্থিত জটিল যৌগ কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। এটা অনেক সুস্থিত একটা জটিল যৌগ, যেটা সহজে ভাঙতে চায় না, এটা একবার তৈরি হয়ে গেলে এটা অনেক সুস্থিত। তো আমরা জানি যে নর্মাল যেটা হয়, অক্সিজেনটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, শ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেনটা নিই। নর্মালি যে বিক্রিয়াটা হয় আমাদের শরীরে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিনটা তৈরি করে, যেটা শরীরের জন্য ভালো। তো Hb অ্যাকুয়াস অবস্থায় অক্সিজেন গ্যাসীয়, এটা যুক্ত হয়ে HbO2 উৎপন্ন হয়, যেটা অ্যাকুয়াস অবস্থায় অক্সিহিমোগ্লোবিন, এটা আমাদের জন্য খুবই উপকারী। কিন্তু এটা না হয়ে যখন কার্বন মনোক্সাইড চলে আসে তখন এটা বেড়ে যায় আমাদের শরীরে এবং এটা সহজে ভাঙে না, স্থায়ী জটিল যৌগ তৈরি করে। তো যার কারণে কার্বক্সি হিমোগ্লোবিন জটিল যৌগটি অক্সিহিমোগ্লোবিন অপেক্ষা অধিক বেশি সুস্থিত বা স্থায়ী, এবং হিমোগ্লোবিনের কার্বক্সি হিমোগ্লোবিন গঠনের প্রবণতা অক্সিহিমোগ্লোবিনের গঠনের প্রবণতার চেয়ে প্রায় 400 গুণ বেশি। মানে হিমোগ্লোবিনটা কার্বন মনোক্সাইডকে পাইলে আর অক্সিজেনের সাথে যে অক্সিহিমোগ্লোবিনটা তৈরি হতো সেটা না করে সে বেশি এটা তৈরি করতে চায়, কার্বক্সি হিমোগ্লোবিনটা তৈরি করতে চায়, মানে প্রায় 400 গুণ বেশি চায় যে সে এটা তৈরি করতে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই বাতাসে উপস্থিত কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে অতি দ্রুত বিক্রিয়া করে অধিক স্থায়ী যৌগ কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। তাই এইসব হিমোগ্লোবিন অণু অক্সিজেন পরিবহনে অক্ষম হয়ে পড়ে এবং যার ফলে হচ্ছে কার্বন মনোক্সাইড জনিত বিষক্রিয়ায় তথা অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মানুষ বা প্রাণী মৃত্যুবরণ করে। এই জন্য কার্বন মনোক্সাইড উপস্থিত এরকম বায়ুতে আমাদের বেশিক্ষণ থাকা উচিত নয়, কারণ সেইখানে আমাদের শরীরে কার্বক্সি হিমোগ্লোবিনের আধিক্য দেখা দিতে পারে এবং অক্সিজেনের অভাবে আমাদের শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এবার আমরা সেমভাবে নাইট্রোজেন অক্সাইডের বিক্রিয়াটা পড়ব। হিমোগ্লোবিনের সাথে নাইট্রোজেন অক্সাইডের বিক্রিয়াটা হিমোগ্লোবিনের নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে স্থিতিশীল HbNO জটিল যৌগ গঠন করে। আগের মতো করে আমরা আলোচনাটা করব যে Hb+NO বিক্রিয়া করে HbNO তৈরি করছে, যেটা দেহে নাইট্রিক অক্সাইড প্রবেশ করলে এই যৌগটি উৎপন্ন হয়। মূলত হুবহু আগের ব্যাখ্যাটা, এটাও হচ্ছে অক্সিহিমোগ্লোবিন অপেক্ষা অধিক সুস্থিত। তাই এসব হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে অক্ষম হয়ে পড়ে এবং নাইট্রোজেন অক্সাইড জনিত বিষক্রিয়া তথা অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মানুষ বা প্রাণী মৃত্যুবরণ করে। তো আজ আমরা এইটুকু পর্যন্ত আলোচনা করলাম। আশা করি এই আলোচনার মধ্যে কোনো সমস্যা থাকবে না, আর এটা একটু বেসিক আলোচনা করলাম আমরা। পরবর্তীতে আমরা আর একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।